হ্যালো এভরিওয়ান, আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করা হবে সেটা হলো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, চ্যাপ্টার 5। তো এখানে এনসিইআরটি যেটা আছে বাংলাতে এক্সপ্লেন করা হবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো বা নিট এক্সাম দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তো পড়েছিলাম এর আগে আমরা, যে কীভাবে বিভিন্ন বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়। তো তার মলিকুলার বেসিস কি, মলিকুলার লেভেলে আলোচনা করব আমরা। তো এখানে অনেকগুলো টপিক আছে, তো শুরু করা যাক একে একে। ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার ইউ হ্যাভ লার্নড দ্যাট ইনহেরিটেন্স প্যাটার্ন অ্যান্ড দ্য জেনেটিক বেসিস অফ সাচ প্যাটার্ন। তো আগের চ্যাপ্টারে আমরা কিভাবে ইনহেরিটেন্সগুলো হয়, যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়, তার জেনেটিক বেসিস কী, জিনগত বৈশিষ্ট্য কী, তার ফেনোটাইপ জেনোটাইপ, তারপরে বিভিন্ন যে অনুপাতগুলো, বিভিন্ন ল, মেন্ডেলের মনোহাবিট কজ ডায়াবিট কজ, এগুলো পড়েছি আমরা। At the time of Mendel, the nature of those factors regulating the pattern of inheritance was not clear. তো মেন্ডেল যখন পরীক্ষা করেন এবং তিনি যে ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন, যেটা এখন জিন নামে পরিচিত, সেগুলো কিন্তু কীভাবে এই ইনহেরিটেন্সটাকে নিয়ন্ত্রণ করে, কীভাবে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল না। Over the next 100 years, the nature of the putative genetic material was investigated, culminating in the realization that DNA deoxyribonucleic acid is the genetic material, at least for the majority of the organism. পরবর্তী 100 বছরে অনেক পরীক্ষা নিরীক্ষা হয় এই সমস্ত জেনেটিক ম্যাটেরিয়ালের ওপর, এবং এটা জানা যায় যে ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা যেটা আছে এটাই জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে, আরএনএও কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে। ইন ক্লাস 11 ইউ হ্যাভ লার্নড দ্যাট নিউক্লিক অ্যাসিডস আর পলিমার অফ নিউক্লিওটাইডস। এবং ক্লাস 11-এ বায়োমলিকুলস চ্যাপ্টারে আমরা পড়েছি যে নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিওটাইডসের পলিমার, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইডস মনোমার একত্রিতভাবে মিলিত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে, যেটা একটা পলিমার হিসাবে কাজ করে নিউক্লিওটাইডসে। Deoxyribonucleic acid DNA and ribonucleic acid RNA are two type of nucleic acid found in living system. তো আমাদের পুরো সমগ্র জীবজগতে দুই রকমের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, ডিএনএ এবং আরএনএ, যেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। ডিএনএ অ্যাক্টস অ্যাজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজম। বেশিরভাগ জীবের ক্ষেত্রে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। আরএনএ দো ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল ইন সাম ভাইরাসেস মোস্টলি ফাংশন অ্যাজ এ ম্যাসেঞ্জার। আরএনএ কি, যে কিছু কিছু ভাইরাসের দেহে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে, কিন্তু ম্যাক্সিমাম এর কাজ হচ্ছে ম্যাসেঞ্জার বা বার্তাবাহক হিসাবে কাজ করে। আরএনএ হ্যাজ অ্যাডিশনাল রোল অ্যাজ ওয়েল। তাছাড়া আরও অনেক এর রোল আছে, এর গুরুত্ব আছে, যে এর আবার অনেকগুলো পার্ট আছে। এমআরএনএ আছে, আরআরএনএ আছে, টিআরএনএ আছে। তো প্রত্যেকটা এমআরএনএর যে টাইপস আছে তার আলাদা আলাদা কাজ আছে, এটা আমরা আস্তে আস্তে পড়বো। ইট ফাংশন অ্যাজ অ্যাডাপ্টার, স্ট্রাকচারাল অ্যান্ড ইন সাম কেসেস অ্যাজ এ ক্যাটালাইটিক মলিকুল। এটা কখনো অ্যাডাপ্টার হিসাবে কাজ করে, যেমন টিআরএনএ বিভিন্ন মলিকুলকে ধরে রাখতে সাহায্য করে। স্ট্রাকচার অনেকে গঠনগত একক হিসাবে কাজ করে, আর ক্যাটালাইটিক অনেক ক্ষেত্রে এটা অনুঘটক হিসাবে কাজ করে, বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে, বিভিন্ন বিক্রিয়ায় সাহায্য করে। মেটাবলিজম আমাদের দেহে যেগুলো হয়ে থাকে বা বিভিন্ন অন্যান্য জীবের দেহে যেগুলো হয়ে থাকে। In class 11, you have already learned the structure of nucleotides and the way these monomer units are linked to from nucleic acid polymer. তো ক্লাস 11 আমরা পড়েছি যে নিউক্লিওটাইডস এর গঠন কেমন হয়, কীভাবে অনেকগুলো নিউক্লিওটাইডস একত্রে মিলিত হয়ে একটা নিউক্লিক অ্যাসিড গঠন করে, এই বিষয়ে আমরা পড়েছি। In this chapter, we are going to discuss the structure of DNA, its replication, the process of making RNA from DNA, transcription, the genetic code that determine the sequence of amino acid in protein, the process of protein synthesis, translation, and elementary basis of their regulation. তো এই চ্যাপ্টারে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট যে টপিক সেগুলো পড়বো, যেটা খুবই ইম্পর্টেন্ট, বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পুরো 11-12 সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটি। তো এখানে আমরা কী কী পড়বো, যে ডিএনএর গঠন কেমন, এটা কীভাবে রেপ্লিকেট করে, অর্থাৎ কীভাবে নিজের একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়, কীভাবে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় যেটাকে ট্রান্সক্রিপশন বলে, কীভাবে জেনেটিক কোডের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা নির্ধারিত হয় যে কোন প্রোটিন তৈরি করবে, কীভাবে প্রোটিন তৈরি হয় যেটা ট্রান্সলেশন প্রক্রিয়া দেখব, এবং এগুলো কীভাবে নিয়ন্ত্রিত হয় যেটা হলো ল্যাক অফ এরর। তো এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব।
The determination of complete nucleotide sequence of human genome during last decade had set in a new era of genomics. তো এই লাস্ট দশকে কি করা হয়েছে যে মানুষের প্রত্যেকটা জিন তাদের নিয়ে স্টাডি করে তাদের তথ্যগুলো একটা জায়গাতে কালেক্ট করে রাখা হয়েছে, সংগ্রহ করে রাখা হয়েছে, যেটাকে বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। তো এই মাধ্যমে কী হয় যে জিনোমিক্স মানে জিনগত যে আলোচনা পড়াশোনা সেগুলো অনেকটা ইজি হয়ে গেছে। ইন দ্য লাস্ট সেকশন দ্য এসেন্সিয়ালস অফ হিউম্যান জিনোম সিকোয়েন্সিং অ্যান্ড ইট কনসিকুয়েন্সেস উইল অলসো বি ডিসকাসড, এবং একেবারে শেষ সেকশনে যে হিউম্যান জিনোম সিকোয়েন্সের গুরুত্ব কী এবং কীভাবে এটা করা হয়েছে, এটা কী কী কাজে ব্যবহৃত হয়েছে, সেগুলো পড়ানো হবে হিউম্যান জিনোম প্রজেক্ট। পুরো লাস্ট টপিক এটা ছিল এই চ্যাপ্টারের লাস্ট টপিকে দেখবো আমরা। লেট আস বিগিন আওয়ার ডিসকাশন by first understanding the structure of the most interesting molecule in the living system, that is the DNA. আমাদের পুরো জীবজগতের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যদি কোনো মলিকুল থাকে, কোনো সিস্টেম থাকে, সেটা হলো ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মলিকুল। এইটা অনেক ইম্পর্টেন্স কাজ করে থাকে এবং সবথেকে ফ্যাসিনেটিং, সবচেয়ে বিস্ময়কর একটা এলিমেন্টস, একটা মলিকুল। তো এই নিয়ে স্টাডি করা যাবে, এর গঠনটা কেমন সেটা দেখা যাবে। ইন সাবসিকুয়েন্ট সেকশন উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াই ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড হোয়াট ইটস রিলেশনশিপ উইথ আরএনএ। এবং পরবর্তীকালে আমরা জানবো যে এটাকে কেন সব থেকে মানে ইম্পর্টেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল বলে এবং আরএনএর সঙ্গে এর সম্পর্কটা কী আছে, এগুলো বিষয়ে আমরা আস্তে আস্তে পড়বো। তো প্রথমেই আসি ডিএনএ। দ্য ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। শুরু করা যাক। ডিএনএ যে লং পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডস, অনেকগুলো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস মিলিত হয়ে ডিএনএ গঠন করে। দ্য লেন্থ অফ ডিএনএ ইজ ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ নিউক্লিওটাইডস অর এ পেয়ার অফ নিউক্লিওটাইড রেফার টু এ বেস পেয়ার প্রেজেন্ট ইন ইট। তো একটা ডিএনএর কতটা লম্বা হবে, কতটা দৈর্ঘ্য হবে, সেটা নির্ভর করে যে এটা কতগুলো নিউক্লিওটাইডস নিয়ে গঠিত বা এর মধ্যে কত জোড়া বেস পেয়ার আছে। একটা নিউক্লিওটাইডস এক জোড়া বেস পেয়ার, ঠিক আছে? এটা নিচের গঠন দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো কত জোড়া বেস পেয়ার আছে বা কতটা নিউক্লিওটাইডস আছে তার উপর ভিত্তি করে নির্ভর করা হয় যে এর দৈর্ঘ্য কতটা। দিস অলসো ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অর্গানিজম, এটা একটা জীবের বৈশিষ্ট্য বটে। ফর এক্সাম্পল, এ ব্যাকটেরিওফাজ নোন অ্যাজ 5174 has 5386 nucleotides. Bacteriophage lambda has 48,502 base pair. Escherichia coli has 4.6 into 10 to the power 6 base pair. Haploid content of human DNA is 3.3 into 10 to the power 9 base pair. Let us discuss the structure of such a long polymer. তো ব্যাকটেরিওফাজ, তো এখানে কার কতগুলো বেস পেয়ার আছে বা নিউক্লিওটাইডস আছে সেটা লেখা আছে, সেটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। যেমন ব্যাকটেরিওফাজের জন্য আছে, যেমন একটা ব্যাকটেরিওফাজ 5174, তো এর মধ্যে আছে 5386টি নিউক্লিওটাইড। ল্যামডা ব্যাকটেরিওফাজের মধ্যে আছে 48,502টি বেস পেয়ার। এস্চেরিচিয়া কোলাইয়ের মধ্যে আছে 4.6 into 10 to the power 6 বেস পেয়ার। আর মানুষের যে হিউম্যান ডিএনএ, তার হ্যাপ্লয়েডের সংখ্যা ক্রোমোজোমের মধ্যে আছে, মানে অর্থাৎ 23টি ক্রোমোজোমের মধ্যে আছে 3.3 into 10 to the power 9 বেস পেয়ার। তো এই যে লং পলিমার ডিএনএ, তার গঠনটা কেমন এবার দেখা যাক নিচের দিকে। স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড চেন, পলিনিউক্লিওটাইড চেনের গঠন দেখা যাক। লেট আস রিক্যাপিচুলেট দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ এ পলিনিউক্লিওটাইড চেন ডিএনএ অর আরএনএ। ডিএনএ এবং আরএনএ যে পলিনিউক্লিওটাইড চেন আছে তার গঠনটা কীরকম দেখা যাক। এ নিউক্লিওটাইড হ্যাজ 3 component, a nitrogenous base, a pentose sugar, ribose in case of RNA, deoxyribose for DNA, and a phosphate group. তো একটা নিউক্লিওটাইডের 3টে পার্ট থাকে, একটা থাকে নাইট্রোজেনাস বেস, একটা থাকে পেন্টোজ সুগার, যদি আরএনএ থাকে তাহলে রাইবোজ সুগার, ডিএনএ থাকলে ডিঅক্সিরাইবোজ সুগার, আর ফসফেট গ্রুপ থাকে। 3টে পার্ট তাহলে থাকছে। দেয়ার আর 2 টাইপ অফ নাইট্রোজেনাস বেস, পিউরিনস যার মধ্যে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন আছে, অ্যান্ড পিরিমিডিনস, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন আছে। আর নাইট্রোজেনাস বেস যেটা আছে সেটা আবার 2 রকম, একটা পিউরিন, একটা পিরিমিডিন। পিউরিন আছে আবার 2টো, অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন। আর পিরিমিডিনস আছে 3টে, থাইমিন, ইউরাসিল, সাইটোসিন। Cytosine is common for both DNA and RNA, and thymine is present in DNA. তো সাইটোসিন ডিএনএ আরএনএ দুটোতেই থাকে, আর থাইমিন যেটা আছে সেটা শুধুমাত্র ডিএনএতে থাকে। ইউরাসিল ইজ প্রেজেন্ট ইন আরএনএ অ্যাট দ্য প্লেস অফ থাইমিন। আর আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না, তার পরিবর্তে ইউরাসিল থাকে। A nitrogenous base is linked to the hydroxyl of
অন প্রাইম সি পেন্টোজ সুগার থ্রো এ এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ টু ফর্ম এ নিউক্লিওসাইড। তো এটা নাইট্রোজেনাস বেস কী হয় যে হাইড্রক্সিল গ্রুপের মাধ্যমে পেন্টোজ সুগারের যে মানে অন প্রাইম যে পয়েন্টটা আছে সি, তার পেন্টোজ সুগারের মাধ্যমে পেন্টোজ সুগার যুক্ত করে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে এবং একটা নিউক্লিওসাইড গঠন করে। তো এর নিচে একটা ছবি দেখা যাক, তাহলে বোঝা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ছবিতে এই যে এটা হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে, 5টা আছে, তাই পেন্টোজ 5টা কার্বন আছে, 1 2 1 2 3 4 5, 5টা কার্বন আছে এখানে, 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাই পেন্টোজ সুগার। এর সঙ্গে দেখতে পাচ্ছ নাইট্রোজেন বেস অ্যাডিনিন যুক্ত আছে, ঠিক আছে, কার মাধ্যমে একটা এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্ড, কি বন্ড এটা হলো এন গ্লাইকোসাইডিক বন্ড। আর এখানে ওয়েজ গ্রুপ আছে যেটা দেখা যাচ্ছে না, এখানে লেখা নেই, সেই ওয়েজ গ্রুপের মাধ্যমে যুক্ত আছে, ঠিক আছে। তাহলে এই পেন্টেড সুগারে ওয়েজ আছে, সেই ওয়েজ হাইড্রক্সিল গ্রুপ আছে, তার সঙ্গে এই যে অ্যাডিনিন নাইট্রোজেন বেস সেটা যুক্ত আছে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এই বন্ডের মাধ্যমে, ঠিক আছে। এবং এই দুটো মিলে এই যে পেন্টোজ সুগার আর এই নাইট্রোজেন বেস এই দুটো মিলে গঠন করে কি নিউক্লিওসাইড, such as adenosine or deoxyadenosine, guanosine or deoxyguanosine, cytidine or deoxycytidine, uridine or deoxythymidine। যেমন যদি এটা ডিএনএর ক্ষেত্রে, যদি আরএনএর ক্ষেত্রে হয় এবং অ্যাডেনিন যুক্ত থাকে তাহলে অ্যাডিনোসিন, যদি ডিএনএর পেন্টোজ সুগার হয় আর এই অ্যাডেনিন যুক্ত থাকে তাহলে ডিঅক্সিঅ্যাডিনোসিন। যদি এই পেন্টোজ সুগারটা যেমন এটা ধর এটা ডিএনএ আছে, ডিএনএর সঙ্গে থাইমিন যুক্ত আছে তাহলে ডিঅক্সিথাইমিডিন। যদি এটা আরএনএ হতো তার সঙ্গে থাইমিন তো না, ইউরাসিল হতো, তখন হচ্ছে ইউরিডিন হতো। যেমন এখানে গুয়ানিন যুক্ত আছে, আর এখানে পেন্টোজ সুগারটা যদি আরএনএ যুক্ত হতো তাহলে কি গুয়ানোসিন, নিউক্লিওসাইডটার নাম হতো গুয়ানোসিন। কিন্তু যদি এটা ডিএনএর পেন্টোজ সুগার হতো তার সঙ্গে যদি এই গুয়ানিন বেসটা যুক্ত হতো তাহলে ডিঅক্সি গুয়ানোসিন। আর এখানে এখানে সাইটোসিন আছে, তো ধরা যাক এটা পেন্টোজ সুগারটা আরএনএর সঙ্গে সাইটোসিন যুক্ত হয়ে সাইটিডিন, আর যদি ডিএনএ হতো তাহলে ডিঅক্সিসাইটিডিন, ঠিক আছে। এভাবে যে নিউক্লিওসাইডগুলোর নাম সেটা তোমরা মনে রাখবে। নিউক্লিওসাইড তাহলে কী কী নিয়ে গঠিত হচ্ছে, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস। When a phosphate group is linked to hydroxyl of 5' C of a nucleoside through phosphoester linkage, a corresponding nucleotide or deoxynucleotide depending upon the type of sugar present is formed। তো এখানে এটা হলো তো নিউক্লিওসাইড, ঠিক আছে। এবার এই নিউক্লিওসাইডের সঙ্গে যদি একটা ফসফেট গ্রুপ যুক্ত হয় 5' কার্বনের সঙ্গে, এই ফসফেট গ্রুপ যদি যুক্ত হয়ে যায় এর সঙ্গে তাহলে গঠন হবে নিউক্লিওটাইড। তো কোথায় যুক্ত হবে, 5', মানে কার্বন যে 5' পয়েন্টে আছে সেখানে। তো নামকরণটা এখান থেকে করা যাক, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এই 5' কার্বন আছে, তার সঙ্গে এই ফসফেট গ্রুপটা একটা লিঙ্কেজের মাধ্যমে যুক্ত আছে, সেই বন্ডটার নাম হচ্ছে কি ফসফোএস্টার লিঙ্কেজ। তো এর মাধ্যমে যুক্ত আছে। এবার এটা যদি আরএনএ হয় তাহলে নিউক্লিওটাইড, আর যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সি নিউক্লিওটাইড বলা যাবে। আর এখানে 5' ফসফেট গ্রুপটা 5' কার্বনে যুক্ত আছে, ঠিক আছে। তো এভাবে যে এই পুরো জিনিসটা এটাকে বলা হয় একটা নিউক্লিওটাইড, আর এই যে জিনিসটা এটা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। আর নাইট্রোজেন বেসের সঙ্গে এই সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে, ঠিক আছে, বুঝতে পেরেছো। 2 nucleotides are linked through 3', 5' phosphodiester linkage to form a dinucleotide। তো এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। এই দুটো নিউক্লিওটাইড এই যে একটা বন্ডের মাধ্যমে যুক্ত আছে, এটা হচ্ছে এইটার নাম হচ্ছে ফসফোডাইস্টার লিঙ্কেজ। ফসফোডাইস্টার লিঙ্কেজটা কীভাবে আছে, 3', 5', মানে একটা কার্বনের থ্রি পজিশনের সঙ্গে 3' পজিশনের সঙ্গে আরেকটা যে নিউক্লিওটাইড আছে তার 5' কার্বনের সঙ্গে যুক্ত হবে একটা সুগারে। তো এই যে সুগার আছে এখানে 1 2 3, এর 3' কার্বন, এটা হচ্ছে 3' কার্বন। আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে 1 2 3 হলো। আর এই যে কার্বনটা, এই কার্বনের 1 2 3 4 5,
এই 5 প্রাইম কার্বনের সঙ্গে 3 প্রাইম কার্বন যুক্ত হলো একটা লিঙ্কেজের মাধ্যমে, যাকে বলা হয় ফসফোডাইএস্টার লিঙ্কেজ, এবং এই লিঙ্কেজটা গঠন করে ডাইনিউক্লিওটাইড গঠন করলো। More nucleotides can be joined in such a manner to form a polynucleotide chain. এইভাবে অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেন গঠন করবে। A polymer thus formed has at one end a free phosphate moiety at 5 prime end of sugar. এভাবে একটা সুগারের 5 প্রাইম এন্ডে ফসফেট গ্রুপ থাকবে, which is referred to as 5 prime end of polynucleotide chain. Similarly, at the other end of the polymer, the sugar has a free hydroxyl of 3 prime carbon group, which is referred to as 3 prime end of the polynucleotide chain. তো এখানে 3 প্রাইম আর 5 প্রাইম বলা হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে পুরো নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইড চেন আছে, তার এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, যেখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। আর এখানে একটা পুরো নিউক্লিওটাইড আছে, তার এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, সেটা একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে। এটাই বলা হয়েছে যে তাহলে এটা হলো 3 প্রাইম প্রান্ত আর এটা হলো 5 প্রাইম এন্ড, ঠিক আছে। The backbone of a polynucleotide chain is formed due to sugar and phosphate. The nitrogenous base linked to sugar moiety project from the backbone. তাহলে ব্যাকবোন তৈরি হয় কি নিয়ে? সুগার এবং ফসফেট নিয়ে, আর নাইট্রোজেন বেসগুলো সেখান থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে। তো এই যে সুগার আর ফসফেট এটা ব্যাকবোন তৈরি করছে, দেখো সুগার ফসফেট ব্যাকবোন মানে এটা গঠন, এই গঠনটা তৈরি করছে সুগার এবং ফসফেট। আর সেখান থেকে যে নাইট্রোজেনাস বেস সেগুলো দেখো বাইরের দিকে বেরিয়ে আছে। এই যে নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো বাইরের দিকে বেরিয়ে আছে, বাইরের দিকে ঝুলে আছে, এরকম একটা আকৃতি যে এটা গঠন আর এগুলো বাইরের দিকে ঝুলে আছে, এটাই বলতে চাইছে। তাহলে ব্যাকবোন তৈরি করছে কি সুগার আর ফসফেট, আর নাইট্রোজেনাস বেস যেগুলো আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সেগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। মনে হচ্ছে যেন ব্যাকবোন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। In RNA, every nucleotide residue has an additional hydroxyl group present at 2 prime position in the ribose. তো রাইবোজের ক্ষেত্রে কি একটা অতিরিক্ত হাইড্রক্সিল গ্রুপ থাকে 2 প্রাইম পজিশনে, তার জন্য এটা হচ্ছে রাইবোজ। আর ডিএনএর ক্ষেত্রে এই 2 প্রাইম পজিশনে যে হাইড্রক্সিল গ্রুপটা সেটা থাকে না, তার জন্য ডিএনএর নামটা কি ডিঅক্সিরাইবো, ঠিক আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর এখানে হাইড্রক্সিল গ্রুপটা 2 প্রাইম পজিশনে থাকে, এই যে রাইবোজ বলা আছে। তো এই গঠনটা যদি ভালো করে দেখা যায়, বায়োমলিকুলস চ্যাপ্টারে আমরা দেখেছি যেটা 1 এটা 2, এই যে 2 প্রাইম পজিশন কার্বন আছে, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, কার ক্ষেত্রে? আরএনএর ক্ষেত্রে, কিন্তু ডিএনএর ক্ষেত্রে থাকে না। Also in RNA, the uracil is found at the place of thymine. তো আর তাছাড়া আরএনএর মধ্যে ইউরাসিল পাওয়া যায়, থাইমিন পাওয়া যায় না। থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, যেটার নাম হচ্ছে 5 মিথাইল ইউরাসিল, অ্যানাদার কেমিক্যাল নেম অফ থাইমিন। থাইমিনের আরেকটা নাম হচ্ছে 5 মিথাইল ইউরাসিল, মানে ইউরাসিলেরই একটা ডেরিভেটিভস। তো ইউরাসিলে যদি 5 প্রাইম পজিশনে মিথাইল গ্রুপ থাকে তাহলে সেটা থাইমিন হয়ে যাবে। তো এটা গঠনটা আমরা দেখলাম ডিএনএ আরএনএ, তো অনেক কিছু জানলাম এখানে, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, বেস পেয়ার কীভাবে থাকে, তারপর 3 প্রাইম 5 প্রাইম, তারপরে গ্রুপগুলো সবগুলো দেখানো হলো। এবার দেখা যাক ডিএনএ অ্যাজ অ্যান অ্যাসিডিক সাবস্ট্যান্স প্রেজেন্ট ইন নিউক্লিয়াস ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড বাই ফ্রেডরিক মেসচার ইন 1869। তো ডিএনএ যে একটা অ্যাসিডিক সাবস্ট্যান্স এবং এটা যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, এটা প্রথম যে বিজ্ঞানী দেখেছিলেন সেটা হলো ফ্রেডরিক মেসচার। কত সালে দেখেছিলেন? 1869 সালে। হি নেমড ইট অ্যাজ নিউক্লিন। হাউএভার, ডিউ টু টেকনিক্যাল লিমিটেশন ইন আইসোলেটিং such a long polymer intact, the elucidation of structure of DNA remained elusive for a very long period of time. যেহেতু এই যে লং পলিমার এটাকে আলাদা করা যেত না, এটা আলাদা করা অত্যন্ত কঠিন ছিল, তার জন্য এই যে ডিএনএর যে স্ট্রাকচারটা কেমন সেটা কিন্তু সে সময় জানা যায়নি। সেটা অনেক সময় ধরে মানে একটা অন্ধকারের মধ্যেই থেকে গেছে, এটা অজানায় থেকে গেছিলো, কারণ এর গঠনটা অত্যন্ত সূক্ষ্ম, ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ তখন দেখা যায়নি, আবিষ্কার হয়নি, তাই এর গঠনটা সেইভাবে আবিষ্কার হয়নি। কিন্তু এটা আইডিয়া করা হয়েছিল যে একটা অ্যাসিডিক সাবস্টেন্স নিউক্লিয়াসে আসে,
যেটার নাম হচ্ছে যেটা নিউক্লিন নাম দিয়েছিলেন। It was only in 1953 that James Watson and Francis Crick, based on the X-ray diffraction data produced by Maurice Wilkins and Rosalind Franklin, proposed a very simple but famous double helix model for the structure of DNA. তো কী হয়েছে যে 1953 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক এই দুজন বিজ্ঞানী কী করেন, তারা এক্স রে ডিফ্র্যাকশন করেন, মানে এক্স রের মাধ্যমে তিনি মানে এক্স রেকে যদি লাগানো হয় তো সেখান থেকে যে রশ্মিটা বেরোয় সেই রশ্মির মাধ্যমে কি একটা ডিফ্র্যাকশন যেটা বেরোয় সেটা তোমরা ফিজিক্সে পড়েছো। তো এর মাধ্যমে একটা ডাটা তারা কালেক্ট করেন এবং কোন কোন বিজ্ঞানী এই ডাটাটা কালেক্ট করেছিলেন, মরিস উইলকিন্স এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, এবং তারা একটা সিম্পল মডেল দান করেন যেটা হচ্ছে ডাবল হেলিক্স মডেল, এবং এটাই সব থেকে ফেমাস হয়ে যায়, এটাই এখন মানে অ্যাকসেপ্টেবল, এবং ডিএনএর যে মডেল ডাবল হেলিক্স মডেল এটাই এখন অ্যাকসেপ্টেবল। তাহলে মরিস উইলকিন্স অ্যান্ড রোজালিন্ড ফ্রাঙ্কলিন এই দুজন বিজ্ঞানী এক্স রে ডিফ্র্যাকশন থেকে একটা ডাটা কালেক্ট করেছিলেন, সেই ডাটাগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করেছিলেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, এবং তারা এই 1953 সালে ওই ডাটার উপর ভিত্তি করে ডিএনএর ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেন। One of the hallmark of their proposition was base pairing between the two strands of polynucleotide chain. তো তাদের সব থেকে বড় হলমার্ক এটা ছিল যে কীভাবে পলিনিউক্লিওটাইড চেনে দুটো বেস পেয়ারগুলো থাকে, একত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন ডবল ব্যান্ড করে থাকছে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, যেটা আমরা পড়বো। তো এইটা হচ্ছিল সব থেকে বড় হলমার্ক, এটা হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট। However, this proposition was also based on the observation of Erwin Chargaff that for a double-stranded DNA, the ratios between adenine and thymine and guanine and cytosine are constant and equal ones. তো ইরউইন চারগভ একটা রুলস দিয়েছিলেন, তিনি যে রুলসটা দিয়েছিলেন যে রেশিও বিটুইন অ্যাডেনিন অ্যান্ড থাইমিন মানে A/T = G/C, এই রুলটা দিয়েছিলেন কে, এরউইন চারগভ, এবং তিনি A/T = G/C হবে, আর A/T G/C কী হবে, কনস্ট্যান্ট হবে, মানে এই দুটোর অনুপাত কনস্ট্যান্ট থাকবে, আর A/T = G/C মানে এটা সমান পরিমাণে থাকবে, ঠিক আছে, যে যতগুলো এটি বন্ড থাকবে ততগুলি গুয়ানিন আর সাইটোসিন বন্ড থাকবে, আর এই দুটোর অনুপাত কি কনস্ট্যান্ট থাকবে। এই যে রুলসটা সেটা দিয়েছিলেন এরউইন চারগভ। তো এটাও এই ডিএনএর যে গঠনটা, ডবল স্ট্যান্ডার্ড গঠনটা, ডবল হেলিক্স গঠন, এটা আবিষ্কার করতে অত্যন্ত সাহায্য করেছিল। দ্য বেস পেয়ারিং কনফার্স এ ভেরি ইউনিক প্রপার্টি টু দ্য পলিনিউক্লিওটাইড চেনস। এই যে বেস পেয়ারিং হচ্ছে এটি আর জিসি, সেটা খুব একটা ইউনিক প্রপার্টি এই পলিনিউক্লিওটাইড চেনের জন্য। দে আর সেড টু বি কমপ্লিমেন্টারি টু ইচ আদার অ্যান্ড দেয়ার ফর ইফ দ্য সিকোয়েন্স অফ বেসেস ইন ওয়ান স্ট্যান্ড ইজ নোন দেন দ্য সিকোয়েন্স ইন আদার স্ট্যান্ড ক্যান বি প্রেডিক্টেড। তো এরা কী হয়, কমপ্লিমেন্টারি হয় একে অপরের সঙ্গে, তাই কোনো একটা ডিএনএর যদি সিকোয়েন্স আমরা জানি যে কোন কোন বেস পেয়ার আছে, তো আরেকটা ডিএনএ জানা যাবে। যেমন এখানে বলা যায় যে এটা একটা ধরো হচ্ছে ডিএনএ ব্যাকবোন, তো এখানে একটা আছে অ্যাডিনিন, এখানে আছে গুয়ানিন, আর এখানে সাইটোসিন আছে। তো এর সঙ্গে যে বেসগুলো থাকবে, অ্যাডিনিনের সঙ্গে সবসময় থাইমিন মানে ডিএনএর ক্ষেত্রে থাইমিন যুক্ত হয়, তাহলে আরেকটা যে ডিএনএ বেস আছে, তো এখানে কি বেস পেয়ার থাকবে সেটা আমরা জানতে পারবো। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন যুক্ত হয় তাহলে এটা অবশ্যই থাইমিন হবে ডিএনএর ক্ষেত্রে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত হয় তাহলে এটা অবশ্যই সি হবে, আর সাইটোসিনের সঙ্গে গুয়ানিন যুক্ত হয় তাহলে অবশ্যই জি হবে, ঠিক আছে। তাহলে আমরা এই একটা ডিএনএর যদি বেস পেয়ার আমরা জানতে পারছি, তো আরেকটা ডিএনএর বেস পেয়ারও আমরা জেনে যাচ্ছি। তো এটাই বলা হচ্ছে যে এই যে নিউক্লিওটাইডের যে বেস পেয়ার এটা একে অপরের কমপ্লিমেন্টারি হয়, একটা ডিএনএর বেস পেয়ার জানলে আর একটা ডিএনএর বেস পেয়ার আমরা জানতে পারবো। এইটুকু শুধু মনে রাখবে যে অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হয় থাইমিন দুটো বন্ডের মাধ্যমে, আর গুয়ানিনের সঙ্গে যুক্ত হয় সাইটোসিন তিনটে বন্ডের মাধ্যমে, এটা ডিএনএর ক্ষেত্রে। আর আরএনএর ক্ষেত্রে গুয়ানিনের সঙ্গে সাইটোসিনে যুক্ত হয়, আর অ্যাডিনের সঙ্গে যুক্ত হয় ইউরাসিল দুটো বন্ডের মাধ্যমে। এই তিনটে পয়েন্ট মনে রাখলে পারবে। Also, if each strand from a DNA, let us call it as a parental DNA, act as a template for synthesis of a new strand, the two double-stranded DNA
let us call them as daughter DNA, thus produced would be identical to the parental DNA molecule. তো এটা বলা হচ্ছে যে ধরা যাক এটা একটা প্যারেন্টাল ডিএনএ, ঠিক আছে। তো এখানে এই যে এই স্ট্র্যান্ডটা এ স্ট্র্যান্ড আর এটা হচ্ছে বি স্ট্র্যান্ড, ঠিক আছে। তো এই স্ট্র্যান্ডটা নেওয়া হলো আর এখান থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করা হলো যেটা হলো এ প্রাইম। তাহলে এই স্ট্র্যান্ডটা জানা যাচ্ছে, তাহলে এ প্রাইম স্ট্র্যান্ডের কী কী বেস এটা আমরা জানি। একই রকমভাবে বি স্ট্র্যান্ড নেওয়া হলো আর সেখান থেকে তৈরি করা হলো বি প্রাইম স্ট্যান্ড। কারণ আমরা জানি যে বি স্ট্যান্ড যা হবে বি প্রাইম স্ট্যান্ড আমরা বলতে পারবো কমপ্লিমেন্টারি যা আছে তা। এবার এখানে বলা হচ্ছে যে এ বি স্ট্যান্ডটা যেরকম হবে, এই প্যারেন্টটা যেরকম হবে, এই এ স্ট্যান্ড আর বি স্ট্যান্ডকে যদি একত্রিত হয়ে একটা ডিএনএ গঠন করে, অর্থাৎ যদি এ প্রাইম আর বি প্রাইম স্ট্যান্ড তৈরি করে একটা নতুন ডিএনএ তৈরি করা যায়, তো তারও বেস পেয়ার একই হবে, এটাই বলা হচ্ছে। এবং এটা আর প্যারেন্টের যে এবি ছিল এই দুটো ডিএনএ সেম হবে, এটাই বলা হয়েছে, আর কিছুই না। বিকজ অফ দিস দ্য জেনেটিক ইমপ্লিকেশন অফ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ বিকাম ভেরি ক্লিয়ার। তো এর জন্য ডিএনএর যে ডিএনএ স্ট্রাকচার বা গঠনটা তার জেনেটিক ইমপ্লিকেশন জিনগতভাবে কীভাবে ইমপ্লাই করা যায় সেটা অত্যন্ত বেশি ক্লিয়ার হয়ে যায়। সো দেখা যাক কীরকম আছে। The salient features of the double helix structure of DNA are as follows. তো ডিএনএর যে ডাবল হেলিক্স স্ট্রাকচার কেমন হয়, গঠন কেমন হয় সেটা নিচে দেওয়া আছে। এক হচ্ছে ইট ইজ মেড অফ 2 polynucleotide চেন হোয়ার দ্য ব্যাকবোন ইজ কনস্টিটিউট বাই সুগার ফসফেট অ্যান্ড দ্য বেস প্রজেক্টেড ইনসাইড। তো এটার দুটো পলিনিউক্লিওটাইড চেন নিয়ে গঠিত, যেটা যার ব্যাকবোন মানে মেন যে গঠন সেটা সুগার ফসফেট নিয়ে গঠিত, আর বেস পেয়ারগুলো ভেতরের দিকে থাকে। যেমন এই যে ছবিতে দেখতে পাচ্ছ দুটো, এই যে দুটো ব্যাকবোন, এটা হচ্ছে ব্যাকবোন, এটা কী নিয়ে গঠিত, সুগার আর ফসফেট নিয়ে, সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট। আর এর মধ্যে যে নাইট্রোজেন বেস থাকে সেগুলো বাইরের দিকে থাকে, নাইট্রোজেন বেস, অ্যাডিনিন থাইমিন, থাইমিন অ্যাডিনিন, গুয়ানিন সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন। আর এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন বন্ড কত, অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুটো, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটে। এরপরে কি আছে, the two chains have anti-parallel polarity. It means if one chain has the polarity 5 prime to 3 prime, the other has 3 prime to 5 prime. যে দুটো যে চেন আছে সেটা অ্যান্টি পোলারিটি থাকে, মানে একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় তো আরেকটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম, অ্যান্টি পোলারিটি। The bases in two strands are paired through hydrogen bond, H bond, forming base pair, মানে যে দুটো বেস থাকবে তারা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। Adenine forms two hydrogen bond with thymine from opposite strand, vice versa, and similarly guanine is bonded with cytosine with 3 hydrogen bond. As a result, always a purine comes opposite to a pyrimidine. This generates approximately uniform distance between the two strands of the helix. তো কী বলা হচ্ছে যে এখানে কি হয় যে দুটো স্ট্যান্ডের মধ্যে যেটা বললাম যে অ্যাডেনিন সবসময় থাইমিনের সঙ্গে যুক্ত হবে আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে যুক্ত হবে। যেমন সেটা যেই বেসেরই হোক, মানে যেই নিউক্লিওটাইডসেরই হোক, সেটা নিচে যখন নিচে এখানে নিচে গুয়ানিন আছে ওপরে সাইটোসিন আছে, এখানে ওপরেরটাতে গুয়ানিন আছে নিচে সাইটোসিন আছে, ওটা কোনো ব্যাপার না। গুয়ানিন থাকলে সাইটোসিন থাকবে, সাইটোসিন থাকলে গুয়ানিন থাকবে, অ্যাডেনিন থাকলে থাইমিন থাকবে, থাইমিন থাকলে অ্যাডেনিন থাকবে। আর অ্যাডেনিনের সঙ্গে থাইমিন যুক্ত হবে দুটো হাইড্রোজেন বন্ডে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ড। আর এর মধ্যে দেখতে পাচ্ছ যে অ্যাডেনিন আর সাইটোসিন, অ্যাডেনিন আর গুয়ানিন কী হচ্ছে, অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আর থাইমিন সাইটোসিন এগুলো কি পিরিমিডিন। তাহলে একটা পিউরিন সবসময় পিরিমিডিনের সঙ্গে আসছে, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, এখানে অ্যাডেনিন পিউরিন, থাইমিন হচ্ছে পিরিমিডিন, গুয়ানিন হচ্ছে পিউরিন আর সাইটোসিন হচ্ছে পিরিমিডিন। তাহলে একটা পিউরিনের সঙ্গে সর্বদা পিরিমিডিনই আসছে। আর আরেকটা বিষয় যেখানে ডিস্ট্যান্সের ব্যাপারটা, যেহেতু অ্যাডেনিনের সঙ্গে থাইমিনই আসছে তো এই যে ডিস্ট্যান্সটা আর এই ডিস্ট্যান্সটা তো সমান, আর এই ডিস্ট্যান্সটা আর এই ডিস্ট্যান্সটা মানে এই দূরত্বটা সমান, তাহলে ডিএনএর যে ডিস্ট্যান্সটা যে হেলিক্স আকারে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্যান্সটা কিন্তু সমানই থাকে, ঠিক আছে। The two chains are coiled in a right-handed fashion.
The pitch of the helix is 3.4 nanometer. A nanometer is 1 billion of a meter, that is 10 to the power 9 meter minus 9 meter. আমরা জানি 1 nanometer is equal to 10 to the power minus 9 meter. তো একটা পিচের, একটা হেলিক্সের যে একটা পিচ, তার দৈর্ঘ্য হয় 3.4 ন্যানোমিটার, অ্যান্ড দেয়ার আর রাফলি 10 বেস পেয়ার ইন ইচ pitch, each turn. Consequently, the distance between a base pair in a helix is approximately 0.34 nanometer. তো এখানে বলা হচ্ছে যে এই যে পুরো একটা পিচ বলতে কি, যে ডিএনএ তো এইভাবে হেলিক্স আকারে থাকে, তো এই যে এই গঠন থেকে শুরু করে নিয়ে এই গঠন, একই গঠন আসা পর্যন্ত, এটা হলো একটা পিচ। সেই পিচে টোটাল কতগুলো বেস পেয়ার থাকে? দশটা বেস পেয়ার থাকে। এরকম 10টা বেস পেয়ার থাকে, এটা একটা, এটা 2 3 4, এরকম 10টা বেস পেয়ার থাকে। এবং তার লেন্থ কত হয়? সেই 10টা বেস পেয়ার থাকলে তার লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার। ঠিক আছে, 3.4 ন্যানোমিটার। একটা পিচের দৈর্ঘ্য তাহলে কত? ডেনে 3.4 ন্যানোমিটার। সেখানে কতগুলো বেস পেয়ার থাকে? 10টা বেস পেয়ার থাকে। আর দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? 0.34 ন্যানোমিটার। এই যে গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে দূরত্ব 0.34 ন্যানোমিটার। থাইমিন আর অ্যাডিনিনের মধ্যে দূরত্ব 0.34 ন্যানোমিটার। তো এটা এখানে আছে। The plane of one base pair stacks over the other in double helix. তো ডাবল হেলিক্স মডেলে কি হয়, যে এই তো দেখতে পাচ্ছ ডবল হেলিক্সের স্ট্রাকচার দেওয়া আছে। তো এখানে দুটো একই প্লেনে থাকে না। আমরা ম্যাথমেটিক্সে যেমন পড়েছি যে প্লেন একই প্লেন মানে একই সমতলে, মানে 2D স্ট্রাকচার না, এটা একটা 3D স্ট্রাকচার টাইপের। ঠিক আছে, যে এটা একই প্লেনে থাকে না, একই সমতলে থাকে না। যা ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, যে দুটো বেস পেয়ার আলাদা আলাদা প্লেনে থাকে, যেহেতু হেলিক্স আকারে আছে। এটা একটা 3D স্ট্রাকচার। দিস ইন অ্যাডিশন টু এইচ বন্ডস কনফার্মস স্টেবিলিটি অফ দ্য হেলিক্যাল স্ট্রাকচার। তো এই যে যেহেতু এটা কী হচ্ছে, যে একই সমতলে থাকছে না, তার জন্য এটাকে স্টেবিলিটি দান করে। তো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে তো যুক্ত হয়ে থাকছে, ওর জন্য একটা স্টেবিলিটি আসছে। অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, সেটা একটা স্টেবিলিটি দান করছে, স্থায়িত্ব দান করছে। তার সঙ্গে যে হেলিক্স স্ট্রাকচার, যে দুটো আলাদা আলাদা সমতলে থাকছে, সেটাও স্থায়িত্ব দানে সাহায্য করছে। তো এই তো দেখতে পাচ্ছ, এটা একটা, এই যে ডিএনএ কীভাবে হেলিক্স আকারে আছে দেখতে পাচ্ছ। সেখানে যে বেস পেয়ারগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 10টা বেস পেয়ার পর্যন্ত হচ্ছে একটা পিচ। তার দৈর্ঘ্য 3.4 ন্যানোমিটার। আর এই যে দুটো বেস পেয়ার, তার মধ্যে দূরত্ব 0.34 ন্যানোমিটার। এটা হেলিক্স আকারে থাকে, তাই স্টেবিলিটি দান করে। এখানে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে বেস পেয়ারগুলো যুক্ত থাকে, সেটা স্টেবিলিটি দান করে। তো এটা হচ্ছে ব্যাপার। সুগার ফসফেট ব্যাকবোন, এটা ব্যাকবোন সুগার ফসফেট, আর ভেতরের দিকে নাইট্রোজেন বেসগুলো আসছে। কম্পেয়ার দ্য স্ট্রাকচার অফ পিউরিনস অ্যান্ড পিরিমিডিন। ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াই দ্য ডিস্টেন্স বিটুইন টু পলিনিউক্লিওটাইড চেন ইন ডিএনএ রিমেন অলমোস্ট কনস্ট্যান্ট। তো যেহেতু একই পরিমাণে থাকছে, মানে অ্যাডিনের সঙ্গে থাইমিনে থাকছে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিনে থাকছে, তার জন্য তাদের ডিস্টেন্সটা সমান থাকে। আর যতগুলো অ্যাডিনিন থাইমিন জোড়া থাকে, ততগুলি গুয়ানিন সাইটোসিন থাকে, যেটা চারগব বলেছিলেন, চারগবের নীতি। তো তার জন্য ডিস্টেন্সটা একই থাকে। তো এর গঠনগুলো বায়োমলিকুলস চ্যাপ্টারে পড়ানো আছে, তোমরা একবার দেখে নেবে, যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এরা দেখতে কেমন হয়। The proposition of a double helix structure for DNA and its simplicity in explaining the genetic implication become revolutionary. তো এই যে ডিএনএ যে দেখতে ডাবল হেলিক্সের মতো হয়, আর এটা এই যে জেনেটিক ইমপ্লিকেশন, অর্থাৎ এই যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলোকে বহন করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, এর কাজ, এটা কিন্তু একটা রেভলিউশনারি, একটা একটা যুগান্তকারী ঘটনা। এটা অনেক পরিবর্তন নিয়ে আসে এই বায়োলজির ক্ষেত্রে, মানুষের জীবনের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে। ভেরি সুন ফ্রান্সিস ক্রিক প্রপোজড দ্য সেন্ট্রাল ডগমা ইন মলিকুলার বায়োলজি, হুইচ স্টেট দ্যাট দ্য জেনেটিক ইনফরমেশন ফলোজ ফ্রম ডিএনএ থেকে আরএনএ, আর আরএনএ থেকে প্রোটিন। তো ফ্রান্সিস ক্রিক কী করেন, একটা জিনিস নিয়ে আসেন, একটা প্রস্তাব নিয়ে আসেন, সেটা হলো সেন্ট্রাল ডগমা। খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট সেন্ট্রাল ডগমা। যে জেনেটিক ইনফরমেশন যেগুলো থাকে, আমাদের যে বিভিন্ন জিনগত বৈশিষ্ট্যগুলো, সেগুলো কীভাবে প্রবাহিত হয়। তো কীভাবে হয়, যে ডিএনএ থেকে সরাসরি মানুষের দেহে চলে আসে তা না, ডিএনএ থেকে প্রথমে আরএনএর মধ্যে যাবে,
আরএনএ থেকে সেটা প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিন তৈরির মাধ্যমে বৈশিষ্ট্যগুলো আমরা মানুষেরা বা প্রকাশ করব, বা অন্যান্য জীবেরা বহিঃপ্রকাশ ঘটাবো। তো এই যে বিষয়টা সেটা হলো সেন্ট্রাল ডগমা। তো ডিএনএ থেকে প্রথমে ডিএনএ তৈরি হবে রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে, সেই ডিএনএটা থেকে আরএনএ তৈরি হবে এমআরএনএ, সেটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রোটিন তৈরির মাধ্যমে আমাদের বৈশিষ্ট্যগুলো কী হবে, প্রকাশ পাবে, এবং আমরা বিভিন্ন কাজ করে থাকবো। এটা হলো সেন্ট্রাল ডগমা। ইন সাম ভাইরাসেস দ্য ফ্লো অফ ইনফরমেশন ইজ ইন রিভার্স ডিরেকশন, দ্যাট ইজ ফ্রম আরএনএ টু ডিএনএ। তো এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেটাকে বলা হয়। অনেক ক্ষেত্রে কী হয় যে অনেকের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ থাকে, তো সেক্ষেত্রে কী হয় যে জেনেটিক যে ইনফরমেশনগুলো সেগুলো আরএনএ থেকে ডিএনএতে যায়, মানে উল্টো পথে। তো এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। তো এটা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। তো এখানে ডিএনএর গঠনটা আমরা দেখলাম। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন ভালো করে বলা হয়েছে, তোমাদেরকে ভালো করে বোঝানো হয়েছে। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওগুলিকে লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টে জানাও। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর তোমরা এভাবে পাশে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।